হচ্ছে হবিগঞ্জের এক বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মাহাদী হাসান নাম। তার একটি বক্তব্য যেখানে তাকে বলতে শোনা যায় যে তিনি বানিয়াচং থানা সেটি তারা পুড়িয়ে দিয়েছিলেন এবং এসআই সন্তোষ নামে একজন সংখ্যালঘু একজন এসআই তাকে তারা জ্বালিয়ে দিয়েছেন। এই খবরটি মূলত বাংলাদেশে প্রথম আলোতে এটি প্রকাশ হয়েছে এবং বলা যেতে পারে যে বাংলাদেশ ভারত যখন আলোচনা তুঙ্গে, যখন সংখ্যালঘু নির্যাতনের কথা বারবার বলে আসছে ভারতের গণমাধ্যম, ঠিক এমন একটি সময়ে এই ধরনের মন্তব্য নিশ্চয়ই সে বিতর্ককে আরো উস্কে দিল। এতদিন কিন্তু সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘুর অনেক কথা বলা হলেও তার কিন্তু আসলে কোনো প্রকাশ্য কোনো কিছু প্রমাণ বা কোনো কিছু আসলে কারো হাতে ছিল না। ঠিক যখন বাংলাদেশ ভারত রাজনীতি দ্বিপাক্ষিক আলোচনা যখন চলমান রয়েছে, জয়শঙ্কর জাস্ট দুদিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছেন এবং তিনি বাংলাদেশ থেকে যখন ভারতে তিনি চলে যান, সেখানে কিন্তু একটি কথা বলা হয়েছে যে গুড নিবর এবং ব্যাড নিবর। সেখানে কিন্তু তিনি বলেছেন সন্ত্রাসবাদ এবং মৌলবাদের যে জায়গাটি, সেটিতে কিন্তু ভারত কোনো ছাড় দেয়নি বা দিবে না এবং তাদের সংখ্যালঘু সুরক্ষা বা অন্যান্য বিষয়ে ভারত বিভিন্ন সময় কথা বলে আসছিল। ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন আমরা দেখেছি যে তারা প্রায় প্রতিটি ঘটনায় সংখ্যালঘু নির্যাতন বা অনেক কিছু বলেছে। এটি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এবার যে বক্তব্যটি মূলত ফেসবুকে ঘুরছে, মূলত গতকাল শুক্রবারের ঘটনা, আজ থেকেই ঘুরেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে ঘটনাটি গতকাল শুক্রবারের, কিন্তু এবং একজন থানার ওসির সামনে বসে তার সামনে যেভাবে এক ধরনের মানে বিস্ফোরক ধরনের স্বীকারোক্তি, তারপরও কিন্তু তাকে সেই মুহূর্তে গ্রেপ্তার করা হয়নি। যখন এটি প্রথম আলোতে প্রকাশ হলো এবং তারপরে বিভিন্ন রকম আলোচনা হলো, নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা হলো, তারপর আজ এই শনিবার রাতে তার আটকের খবরটি শোনা গেল। মূলত এটি হচ্ছে আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে যেখানে আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য, তারা কিন্তু কোনো প্রকার এরকম কোনো অপরাধী যারা থাকে, তাদের যদি এরকম কোনো ঘটনা শোনে, সেটি কিন্তু তারা সন্দেহভাজন হলো বা যেটি হোক, তারা দায়ী মন্তব্য শোনার পরে কেন কি কারণে জিজ্ঞাসাবাদের জন্য হলেও তাকে আটক রাখে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি দিন অপেক্ষা করতে হয়েছে। কি কারণে একটি দিন অপেক্ষা করা হলো, আইনের কি বিষয় আছে সে বিষয়ে অবশ্য আমরা জানি না। তবে যেটি পত্রিকা এবং এটি দেখে বোঝা গেল, ঠিক একটি দিন অপেক্ষা করতে হলো। এবং যখন বাংলাদেশ ভারতের এই সংখ্যালঘু নামক কার্ডটি নিয়ে ব্যাপক আলোচনা বা পাল্টাপাল্টি অবস্থান চলছিল, যাক বাংলাদেশ সরকার দিন শেষে বলতে পারবে যে তারা যিনি মূল তাকে আটক করতে পেরেছে, কিন্তু ভারত এটিকে কিভাবে এখন ডিসপ্লে করে সেটি একটি দেখার বিষয়। যাই হোক, নিশ্চয়ই সেটি দুই দেশের কূটনৈতিক ব্যাপার, তারা নিশ্চয়ই তাদের কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান হবে বলে প্রত্যেকে মনে করছে। এর মধ্যে কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যে বাংলাদেশের কাটার মাস্টার এবং বাংলাদেশের সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএল এর দল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স মূলত বাদ দিয়েছে। এটি মূলত ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশের পরই তাকে বাদ দেওয়া হয়েছে। এটি নিয়ে ভারতের বিজেপি তারা যেটি বলছে যে তাদের মানে জয় হয়েছে। স্থানীয় যারা বিজেপি নেতার পক্ষ থেকে বাংলাদেশে কিন্তু এরই মধ্যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তারা আইপিএল এর বর্জনের কথা বলছে এবং ভারতের টিভি চ্যানেল যাতে না দেখা হয়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিবির নেতার বক্তব্য দেখছি ঢাকাতেও, যে তারাও বাংলাদেশকে প্রতিবাদ জানাতে বলেছে। আমিনুল ইসলাম বুলবুল অবশ্য তিনি বলছেন যে তিনি বিষয়টি আইসিসির কাছে জানাবেন বা কি হবে। যদিও জানি যে শনিবার রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, সে বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটি অবশ্য দেখার বিষয়। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে যখন মনে হচ্ছিল যে বাংলাদেশ ভারত একটা আলোচনা একটি হয়তো সব ঠিকঠাক অবস্থানে এসেছে, তখনই কিন্তু আবার এই পরপর দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি বলছে, আবার কিন্তু হঠাৎ মনে হলো যে এক ধরনের সাধারণ জনগণ বা নেটিজনদের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাধারণ জনগণ বা নেটিজনই তো সব কথা নয়, বাংলাদেশ সরকার নিশ্চয়ই সেটিকে কূটনৈতিকভাবে দেখবেন, সেটাই সবাই প্রত্যাশা করে। মূলত এই বিষয়গুলো নিয়ে কীরকম কি সামনে আসে, অনেকে বলছে যেহেতু একটি জেলার একজন সমন্বয়কের কথা বলেছে, তার মানে তো এমন অনেক অজানা কথা হয়তো অনেকের কাছেই রয়েছে। এরই মধ্যে সবাই জেনেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে পরে এনসিপি করা হয়েছে এবং পরবর্তীতে জানা গেল যে এনসিপি জামাতের সাথে একীভূত হয়েছে। ফলে অনেকের নেটিজেনদের মধ্যে একটি ধারণা জন্ম নিয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা কিছু তা মূলত জামাতের শাখা উপশাখা। এগুলো নেটিজেনদের দাবি, বাস্তবতা কি সেটি অবশ্য তারাই বলতে পারবে। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ইস্যুটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম যে বেশ পাল্টাপাল্টে আলোচনা সমালোচনা চলবে, তা নিশ্চয়ই ধরে নেওয়াই যায়। তো দেখা যাক দুই দেশের সরকার মূলত বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে কিভাবে একটি যৌক্তিক অবস্থানে পৌঁছে, সেদিকে সবার দৃষ্টি থাকবে। পুলিশের তো আর সেই মেরুদণ্ড নেই, মানে তাদেরকে স্বাধীন করা, সহায়তা দেয়া, সাপোর্ট দেয়া, আইনানুগভাবে যাতে কাজ করে, সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে। আগেই দেখছিলাম একটা খবর যে বানিয়াচং থানা কিন্তু আমরা
পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম, এটা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। ভালো লাগলো যে সেই নেতাকে কিছুক্ষণ আগে ওসির সাথে বাগবিতণ্ডা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসান গ্রেফতার। কি বলবো আর, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় এত বড় একটা ঘটনা ঘটার পর এটাকে 1 বছরও লাগলো না এটাকে পচায় এটার একদম শেষ করে ফেলছে। আর এর প্রভাব কিন্তু ওই যে তরুণ নেতারা যারা এনসিপি করলো তাদের উপরে যেয়ে পড়লো। এদের উচিত ছিল, আমি বারবার বলছি যে এই সংগঠনটাকে মৃত্যু ঘটায় তারা দল করতে যে কি বড় সর্বনাশ করলো, এটা আমি তো এখন বলি, হয়তো অনেকে মনে করেন যে আমি খুব মানে এদেরকে স্বীকৃতি দিতে চাই না। এটা পরে বুঝবেন যে কত বড় সর্বনাশ হয়েছে। এখানে দেখেন যে কেন এই হুমকি দিল এবং ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের 15 ঘন্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে এখানে বাধ্য হয়ে গেছে। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে। থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বানিয়াচং থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার কথা বলতে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে। এদের বক্তব্য হচ্ছে এই, এনামুল একসময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ান। আর পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ধরা হলো কেন? শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এটাও বা কেন পুলিশ এই বাড়াবাড়ি করলো আমি বুঝলাম না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসলেন। তাহলে সেটা হইতে পারে, কিন্তু তাই বলে তার মুক্তির জন্য এইভাবে ঘেরাও করে চাপ দিয়ে এবং ওই কথাগুলি বলা যে ওসিকে, যে মাহাদি হাসান নেতৃত্বে এক দল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন। তারা দাবি করেন এনামুল হাসান জড়িত ছিল, পরে তিনি জুলাই আন্দোলনে যুক্ত থাকেন। যাই হোক, পুরো বিষয়টা আইনি প্রক্রিয়া, কিন্তু ওই কথা বলতে পারে না বানিয়াচং থানা কিন্তু আমরা মানে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালায় দিয়েছিলাম। এই কথাটা কত বড় যে আইনের বরখেলাপ এবং মাস্তানি দেখানো। এবং এই মাস্তানির কাছে পুলিশ তো এমনিতেই এখন অসহায়। পুলিশের তো আর সেই মেরুদণ্ড নেই, সেই মানে ভাঙা মেরুদণ্ডের উপর সবাই কেবল চাপতেছে। গত 1 বছর ধরে মানে তাদেরকে স্বাধীন করা, সহায়তা দেয়া, সাপোর্ট দেয়া, আইনানুগভাবে যাতে কাজ করে সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে, যার জন্য কোনো ঘটনা ঘটলে এখন দেখেন সেনাবাহিনীকে দৌড়ে আসতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। তো ভালো অ্যাকশন যে মাহাদি হাসানকে গ্রেফতার করছে। এটা এই অবস্থানটা, শক্ত অবস্থানটা সর্বস্তরে থাকা উচিত। এখন বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটালে কিন্তু হবে না। আরো নির্বাচনের মাস, পুলিশকে আরো কঠোর অবস্থানে থাকতে হবে। হবিগঞ্জে এসআই সন্তোষ দাসকে জীবন্ত পুড়িয়ে মারার যে ঘটনা, সেটার স্বীকারোক্তি এই জুলাই সন্ত্রাসী, আমি এদেরকে সন্ত্রাসী বলবো, তারা থানায় গিয়ে পুলিশের সামনে জোর গলায় ওই রেফারেন্স টেনে সামনে বসা পুলিশকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমেই প্রমাণ হয়ে যায় যে এই ইউনূস সরকার নিজেরাই অবৈধ এবং অবৈধদের ইনডেমনিটি দায়মুক্তি দিয়ে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করবেন। দেখেন, আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, তার আগে ভিডিওটি দেখার আগে এই ভিডিও বিষয়ে আপনাদের কিছু লক্ষণীয় কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। তাছাড়া ভিডিওটি সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে নাও পারি। আর এই ভিডিওর সাথে যেটা সামঞ্জস্য সেটা হলো, আপনাদেরকে আমি এখন একটা ছবি দেখাবো। দেখেন, আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে একজন পুলিশ সদস্য, তিনি এসআই, তার নাম সন্তোষ দাস, তিনি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি উঠছেন। এটা তার আগের ছবি এবং ছবির ডান সাইডে দেখেন কিছু
জুলাই যোদ্ধা তাদেরকে বলা হয়, কিন্তু আমি বলবো জুলাই সন্ত্রাসী। কারণ সন্ত্রাসীরাই একমাত্র তার কুকর্মে, তিনি তো হত্যাযজ্ঞর সাথে যুক্ত ছিলেন, তিনি যে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিনষ্টের সাথে যুক্ত ছিলেন, সেটা নিজের মুখে যখন স্বীকার করে তখন তাকে আর যোদ্ধা বলা যায় না, তাকে বলতে হবে সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসীরা। এই ছবিটা আপনাদেরকে এই জন্যই দেখালাম, এই যে পুলিশ এর একজন কর্মকর্তা এসআই নাম সন্তোষ দাস, তাকে জুলাই আগস্ট আন্দোলনের সময় হবিগঞ্জ থানার এই জুলাই সন্ত্রাসীরা তাকে জীবন্ত অগ্নিসংযোগের মাধ্যমে বর্বর যুগের মতো নিষ্ঠুর নির্মমভাবে তার প্রাণ কেড়ে নেয়। আর আজকে তাদেরই একজন সদস্যকে যখন সেই হবিগঞ্জ থানারই পুলিশ গ্রেপ্তার করছে উপর মহলের নির্দেশে, কি জন্য উপর মহলের নির্দেশ? কি উপর মহলের নির্দেশ হলো যে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগের কমিটির নাম ধরে ধরে যারা কমিটিতে ছিল তাদেরকে গ্রেপ্তার করা, সেরকম একজনকে গ্রেপ্তার করছে। এখন এই যে এই একজন সিনিয়র, একজন মহা সমন্বয়ক আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তিনি থানায় আসছেন, এসে জুলাই আগস্ট আন্দোলনে তিনি কি কি করছেন, হবিগঞ্জ থানায় কিভাবে হামলা করছেন, কিভাবে লুটপাট করছেন, অগ্নিসংযোগ করছেন, এসআই সন্তোষ দাসকে কিভাবে তারা প্রাণ কেড়ে নিয়েছেন, সকল কিছু বইলা এই পুলিশ কর্মকর্তাকে হুমকি দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, তাদেরকে পুলিশ কিছুই করতে পারতেছে না, পারতেছে গ্রেপ্তার করতে, বরঞ্চ তাদের কথার মানে যে ভোল্টেজ, সেই কথা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে কোনো সেই প্রতি উত্তরও দিতে পারছে না। কি জন্য? এইটার যে প্রথমেই একেবারে ফুল স্টপ দিয়ে দিচ্ছে কে? ডক্টর ইউনূস, ইনডিমনিটি, দায় মুক্তি। আপনারা ভিডিওটি দেখুন এবং আমার এই কথাগুলো মিলাতে থাকেন, এবং ভিডিওর পরে আমি আবার এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখুন। আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এটাই সন্তুষ্টি আমরা ডালিয়ে দিয়েছিলাম। আপনি আমাকে বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, অত ডেভিল বা দেশের কমিটিতে, ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের প্রধান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচকে টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের 22 জন হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে, যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে, আপনি দেখেন নাই? সাকিয়াসি পাঠায় নাই, আমি পাঠাই নাই, তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক, আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনার আমাদের বাড়ি করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। ভাই আমরা এটা এখানে 17 জন ভাই, আমি জানি না তাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে। এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে প্রসার ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা বানিয়েছিল, আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি আমরা ডালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথা বলে আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার ভাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বাড়ি করা হলো। আমরা এত বলেছি এখানে বাইশ আসছে নাকি? আমি না, আপনি বলেছেন আমি ডেভিল কথা শুনতে চাই না। তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি, সবাই একটু দেখুন। আর আমি দেখো পাঠানো হয়েছে, আপনি কি বলেছেন? না আপনি আমার কি উত্তর দিচ্ছেন? আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা আন্দোলন করছে, আপনি ধরে নিয়ে আসবেন। আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কি আপনার নির্দেশ দিয়েছে? আমার আন্দোলন আপনি উত্তর হবে। আমি বলি যে এই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন, হ্যাঁ যে ছাত্রলীগের জন্য আপনারা এত করেন, আমরা যদি বলি যে না ছাত্রলীগ থেকে গেছে সব ঠিক হয়ে গেছে, এইদিকে তাহলে তো ধরবে না আমাদের। না তাহলে আপনারা যদি আপনি করতে ভাই, আমরা তাদেরকে বেশি ফাঁসি করে। একজন পুলিশ সদস্য, পুলিশের কর্মকর্তা, তারই থানার মধ্যে, তার নিয়ন্ত্রণাধীন থানার মধ্যে ঢুকে শুধুমাত্র জুলাই আগস্টে একজন সমন্বয়ক ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, সেই জন্য একজন পুলিশ কর্মকর্তার সামনে কিভাবে কথা বলতে হয় সেই আদব কায়দা ছিটে ফোটাই এই লোকগুলোর মাঝে নাই। দেখেন আমি এদেরকে এই জন্য জুলাই সন্ত্রাসী, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, লক্ষ্য করছেন তার বক্তব্য, তার কথা বলার টিউন, ভাষা, সুরের মধ্যে তিনি কিন্তু সকল কিছু স্বীকার করলেন এবং তারাই ঘটাইছেন এই ঘটনাগুলো, অথচ আজকে পুলিশ নিরুপায়। কি জন্য? আপনি মানে এই বিষয়টা এইভাবে ভাবুন না কেন যে আপনি যে বাহিনীতে চাকরি করেন সেই বাহিনীর নিরপরাধ মানুষকে, আপনার সদস্য, আপনার কি বলে যে আপনার সহযোদ্ধা, আপনার সঙ্গী, আপনার কলিগ, তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটাইছে, তাদের প্রাণ কেড়ে নিছে এবং আপনারই থানায় আক্রমণ করছিল, অগ্নিসংযোগ ঘটাইছে, ভাঙচুর করছে, অস্ত্র লুটপাট করছে, সেইটা এসে আবার আপনারই সামনে আপনার থানার মধ্যে এসে আপনাকে হুমকি স্বরূপ তাদের অতীতের কর্মকাণ্ডের উদাহরণ টেনে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হইতেছে, হুমকি দেওয়া হইতেছে, তারপরে কিছু করতে পারতেছে না। কোন বাংলাদেশে আমরা আছি? যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দিন রাতে এক করে কাজ করেন,
বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তারা আজকে অনিরাপত্তায় ভুগতেছে এই জুলাই সন্ত্রাসীদের কারণে। আমি এদেরকে আজকে এটা, আমি কিন্তু এই ব্যক্তিদের বলতেছি, আমি কিন্তু জুলাই আন্দোলনে যারা নামছে সকলকে আমি বলতেছি না, সকলের মান যারা প্রকৃতপক্ষে কোনো অপকর্মের সাথে জড়িত না, কোনো বিনষ্টের সাথে জড়িত না, মানে স্বাভাবিক এদের কোমলমতির চেহারা দেখে যারা রাজপথে নামছিল আন্দোলনে, তারা তো আজকে প্রতারিত। তারা নিজেরাই বলতেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিভাবে দেখেন, এইটাই ইউনূস সরকার ইনডিমনিটি দিচ্ছে, ইনডিমনিটি অর্থাৎ দায় মুক্তি দিচ্ছে। দায় মুক্তি দিয়ে এখন তারা নিজেরাই নিজেদেরকে পরিচয় করে দিচ্ছে তারা অতীতে কি করছে। আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলছি যে সুন্দর একটা প্রবাদ বাক্য, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই লোকেরা, এই মানুষেরা হয়তো ভাবছে, দেখেন এই কথাটাও কিন্তু ভিডিওর মধ্যে বললেন যে এই সরকারকে তারাই নিয়োগ করছে। ওই যে ডক্টর ইউনূসের প্রথম কথা আমি বললাম, তারাই নিয়োগ করছে। তাদের সরকার থাকাকালীন তাদেরই একজন সঙ্গীকে আপনি গ্রেপ্তার করে নিয়ে আসবেন, এটা তো হয় না। আমরা তো এটা জানি যে ছাত্রলীগের মধ্যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি কারা করছে, কোন টোকাইরা ঢুকছিল, তারা ছাত্রলীগ করছে তাই কি হয়েছে, তারা তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে। জুলাই আগস্টে তো তাদের সাথে এই যে এগুলা বিনষ্টের কাজ করছে, সেজন্য তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, আইনের আওতায় আনা যাবে না। এবং দেখেন বাংলাদেশের মিডিয়া প্রচার করতেছে যে ছাত্রলীগকে ছাড়ানোর জন্য জুলাই আন্দোলনের সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থানায় গেছেন, এইভাবে শিরোনাম দেয়। শিরোনামটা তো হওয়া উচিত যে আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিচ্ছে এই সমন্বয়করা, এই বৈষম্য বিরোধী নেতারা, তারা অতীত অপকর্ম করছে এই পুলিশ প্রশাসনের সাথে। অথচ আজকে অন্যভাবে প্রচার করা হইতেছে ছাত্রলীগকে ছাড়ানোর জন্য। ছাত্রলীগের মধ্যে কারা এই জুলাই আগস্ট আন্দোলনে স্ববিরোধী কাজ করবে যদি প্রকৃত ছাত্রলীগ হয়ে থাকে? আপনি বলুন তো, যে একজন প্রকৃত আদর্শ বহন করে ছাত্রলীগের, এখন আন্দোলন হইতেছে, ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন হইতেছে, এখন কেউ কি তার বিরুদ্ধে নিজেই আন্দোলন করবে, নাকি যে আন্ডারগ্রাউন্ড সে আন্দোলন করবে? এইখানে কিন্তু আমার এই প্রশ্নটা সামনে চলে আসে। তবে আমি এই ভিডিওটা দেখার পর, আমি গতকাল রাত্রিতে এই ভিডিওটা দেখছি, এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ইউনূস সরকার নিজেই নিজেদেরকে অবৈধতার প্রমাণ দিলেন। দলিল হিসাবে এই সমস্ত সমন্বয়করা নিজের মুখে অকপটে স্বীকার করতেছে। এরা হয়তো ভাবতেছে আজকে তাদের সুদিন, তাদের কিছু হবে না, সরকার তো ইনডেমনিটি দিছে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, পুলিশ প্রশাসনের উপর আক্রমণ, পুলিশ বাহিনীর সদস্যদের প্রাণ কেড়ে নেওয়া, এগুলো টুডে অ্যান্ড টুমোরো আমি আত্মিক রাসেল আপনাদেরকে বললাম যে এই বাংলার মাটিতে বিচার হবে।